জেনারেলাইজড ওহমস ল এগুলো জাস্ট শর্ট নোট হিসেবে কিন্তু এই পেপারে দেয়। জেনারেলাইজড ওহমস ল পরিষ্কার এখানে পেয়ে যাবে, একেবারে জেনারেলাইজড ওহমস ল, জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল, আর এখানে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এই সবগুলো ডেফিনেশন এগুলো পেয়ে যাবে, অনেক জায়গাতেই পাবে ডেফিনেশন গুলো। আচ্ছা, এই যে এনার্জি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর এবং পয়েন্টিং থিওরেম। এখানে কিন্তু বলে দিচ্ছি আমি তোমাকে স্টেট অ্যান্ড প্রুফ পয়েন্টিং থিওরেম, এটা বলবো, তো বললাম থার্ড সেমেও আছে, ফোর্থ সেমেও আছে। তো এখানে কিন্তু স্টেটমেন্টটা নেই, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে খাতা পেন রাখো, আমি কিন্তু এইখানে কোন জায়গা থেকে অ্যান্সারটা হবে সেটা আমি কিন্তু বলে দেবো তোমাদের, সবসময় খাতা পেন কাছে রাখো। দেখো যে এরকম একটা জায়গায় যে আমরা জানি এটা হচ্ছে কি, তুমি লেখো স্টেট অ্যান্ড প্রুফ, স্টেট অ্যান্ড প্রুফ লিখে নাও খাতায়, পয়েন্টিং থিওরেম, স্টেট অ্যান্ড প্রুফ পয়েন্টিং থিওরেম লেখো সবাই, স্টেট অ্যান্ড প্রুফ পয়েন্টিং থিওরেম। ওর সঙ্গে লেখো অলসো ডিফাইন পয়েন্টিং ভেক্টর, also define pointing vector. হয়েছে? বেশ, আচ্ছা এবারে আমি স্টেটমেন্টটা কিন্তু এখন ফাঁকা রাখছি, এখন লিখতে হবে না। দেখো যে আমরা এটা ভেক্টর আইডেন্টিটি ন্যাবলা ডট ই ক্রস এইচ, ন্যাবলা ডট ই ক্রস এইচ সমান এটা হচ্ছে ভেক্টর আইডেন্টিটি লেখা আছে, কিন্তু আমাদের ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে ন্যাবলা ক্রস ই সমান ডেল বি ডেল টি, হ্যাঁ এই রেজাল্ট গুলো ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে বসিয়েছে, ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এই রেজাল্ট গুলো বসিয়ে দিয়েছে। 16.2, 15.2, 16.2 আর 15.2 এখানে আছে, এখানে 15.2 এই যে আছে, ন্যাবলা ক্রস এই সমান যে ক্রস 2 এটা এই যে আছে, আর 16.2টা আছে আগের দিনে, দেখবে আগের দিনে যে ম্যাক্সওয়েল ইকুয়েশনটা তোমাদের দেওয়া ছিল, এই ম্যাক্সওয়েল ইকুয়েশনে ওখানে আমার যত সম্ভব মনে হচ্ছে 16 দিয়ে নাম্বার গুলো ছিল, সেখানে আছে এই রিলেশন গুলো সব পেয়ে যাবে। আচ্ছা এইবারে ভলিউম ইন্টিগ্রাল নেওয়া হচ্ছে, উই হ্যাভ বাই টেকিং ভলিউম ইন্টিগ্রাল, আচ্ছা ভলিউম ইন্টিগ্রাল ওভার টাউ, মানে ভলিউমটা নিচ্ছি টাউ, উই হ্যাভ টেকেন ভলিউম ইন্টিগ্রাল ওভার টাউ, কথাটা জুড়ে দাও, ওভার টাউ, and keeping in view the equation 0.49 and point, এসব keeping in view in equation এসব লিখতে হবে না, এসব লিখতে হবে না। তাহলে এইটার আমি ভলিউম ইন্টিগ্রেশন নিচ্ছি, এইটা যদি ভলিউম ইন্টিগ্রেশন নিই টাউয়ের উপর, এটা কিন্তু ট্রিপল ইন্টিগ্রেশন, কিন্তু আমরা সাধারণত ট্রিপল ইন্টিগ্রেশনটা লিখতে অনেকটা বড় হয়, সেই জন্য আমি যখন ভলিউম বলে দিই সেখানে ট্রিপল ইন্টিগ্রেশনের 3টে ইন্টিগ্রেশন না লিখলেও হয়, হ্যাঁ সেটা কিন্তু অটোমেটিক্যালি বুঝিয়ে যায়। তাহলে এটা ট্রিপল ইন্টিগ্রেশন টাউয়ের উপর ন্যাবলা ডট ই ক্রস এইচ, বাঁ দিকটা হচ্ছে, আর ডান দিকটা কি, এইখানে একটা তার ই ডট জে যেটা লেখা হয়েছে, আর দেখো মাইনাস হাফ ডেল ডেল টি অফ ই ডি প্লাস এইচ বি, এই জিনিসটাকে কিন্তু এইখানে একটা আছে দেখো ই ডেল টি, এই যে ই ডেল টি প্লাস এইচ ডেল টি, এটাকে এইভাবে লেখা হয়েছে এটা। আচ্ছা একটু আগে তোমার টোটাল এনার্জি স্টোরড ইন এ ম্যাগনেটিক ফিল্ড, সেইখানে কোন ইকুয়েশনটা ছিল, সেইখানে দেখো যে সেই WEM বলে যে জিনিসটা লেখা ছিল, এই যে WEM হাফ অফ ই ডট ডি এইচ ডট বি, এইটা, তাহলে এই জায়গাতে এইটাকে আমি সরাতে পারছি, এই জায়গাতে এইটাকে আমি সরাতে পারছি, এই যে এইখানটায়, হ্যাঁ এই যে এইখানটায়, এই যে এই জায়গাটা ডেল ডেল টিটা রেখে দিচ্ছি, হাফ অফ এটা ঢুকে যাচ্ছে, দিয়ে এইখানে এই টার্মটা হচ্ছে, হ্যাঁ
তাহলে বাকি কোন কোন টার্ম পড়ে থাকছে, বাকি যে টার্ম গুলো পড়ে থাকছে সেইগুলো এখানে পরিষ্কার লেখা হচ্ছে। দেখো একটা পড়ে থাকছে ন্যাবলা ডট ই ক্রস সি পড়ে থাকছে, আর ই ডট জেসি ডিটাও, এই টার্মটা কোথা থেকে আসছে জানো? এটা বলো, কেউ বলতে পারবে? আচ্ছা বলে দিচ্ছি তোমাদের। অ্যাকচুয়ালি এই জিনিসটা, যে জিনিসটা হচ্ছে এই যে যেটাকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, যেটাকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে জে সি আর একটা হচ্ছে জে কিউ। এইভাবে মনে রেখে দাও। এই জে সি জে কিউ এগুলো আগে আছে, তো সেইগুলো যখন আসবে তখন আমি না হয় এগুলো ব্যাখ্যা করে দেবো। এখন এটা রেখে দাও, কোনো অসুবিধা নাই। 13.5 ইকুয়েশনটা আমার এখানে যদি থাকতো তাহলে আমি তোমাদের এখানে দেখানোটা সুবিধা হতো। 13.5 ইকুয়েশন তো নেই। 13.5 ইকুয়েশন, 13.5টা আছে, কিন্তু জেসি আর ওই জেবি ওইটা ওটা মনে হচ্ছে এখানে নেই, তাই ওটা আমি পরে ব্যাখ্যা করে দেবো। তাহলে এখন কিন্তু এটা পে করে রাখো যে এই কোয়ান্টিটিটা, এই যে এই যে পেয়ে গেছি 14.4। মানে তোমার এই যে জেনারেলাইজড অ্যাম্পিয়ার ল থেকে, জেনারেলাইজড অ্যাম্পিয়ার ল থেকে জেসি সমান দিস কোয়ান্টিটি, আর একটা হচ্ছে জে কিউ সমান রো ভি। জেনারেলাইজড অ্যাম্পিয়ার লটা পড়বে, এই জায়গা থেকে জেসি আর জে কিউ পাচ্ছি, আর টোটাল জে মানে জেসি প্লাস জে কিউ, টোটাল জে মানে জেসি প্লাস জে কিউ, এই জিনিসটা আমার এখানে লাগবে। তাহলে এটাও বোঝা গেল, এখানে পেয়ে গেলাম যে জে সমান জেসি প্লাস জে কিউ জেনারেলাইজড অ্যাম্পিয়ারস ল থেকে, এই যে জেনারেলাইজড অ্যাম্পিয়ার ল, জেনারেলাইজড ওহমস ল, জেনারেলাইজড ওহমস ল থেকে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে ওই যে জে এর জায়গাটায়, জে এর জায়গাটায় জেসি প্লাস জে কিউ বসিয়ে দিয়েছে, এই যে জায়গাটা জেসি প্লাস জে কিউ বসিয়ে এটা পেয়ে গেছে জেনারেলাইজড ওহমস ল 14.4 এর হেল্প নিয়ে। তাহলে এইবার এইখানটা দেখো সাজিয়ে একটু লিখেছে। আচ্ছা, গিবস বলে এই যে টার্মটা লেখা আছে, বাঁ দিকটা ঠিক লিখেছে, এবার ডান দিকটা, ডান দিকটা এই যে এরকম ভাবে সাজিয়ে লেখা আছে। প্রথমত বি টার্মটা এসেছে, এখানে কোনো বি ছিল না, এখানে অবশ্য বি আছে। আচ্ছা, এই জিনিসটাকে এইভাবে সাজিয়ে লেখা হয়েছে এটা। আচ্ছা, 14.4 এর হেল্প নিয়ে, 14.4 এর হেল্প নিয়ে, 14.4টা এখানে দেওয়া আছে কি দেখি, দাঁড়াও। এটা একটা আছে, এই যে জেই জেপি, এই যে রো ই প্লাস ভি ক্রস বি রো ভি এর মানটা বসিয়ে দিয়েছে সব। তুমি সরাসরি জে সমান একবারে, এই যে জে সমান না, এই যে দুটো পার্টে ভেঙেছে জেসি প্লাস জে কিউ না করে একেবারে এই মানটাকে বসিয়ে দিতে পারতে, রো ই প্লাস ভি ক্রস বি প্লাস রো ভি। তিনটে টার্ম আসছে, তিনটে টার্ম আসছে, সেই তিনটে টার্ম এখানে বসিয়ে দিয়েছে। এই যে একটা ভি ক্রস বি, একটা রো ই, এই যে দেখতে পাচ্ছ, এই টার্ম গুলো সব বসিয়ে দিয়ে এটা পেয়ে যাবে, দেখবে। স্যার জেসি স্কয়ার বাই সিগমা ডেল্টা ওই ডিটা ওইটা কি করে এলো এটা বুঝতে পারলাম না। এইটা তো, হ্যাঁ আচ্ছা এইটা নিশ্চয়ই দেখো তোমার এই এই টার্মটার পরিবর্তে আসছে। আমার যেটা মনে হচ্ছে যেন এই যে জে সিএস করতে আসবি, তুমি এই যে সরাসরি না, এইটা এইটা ভুল করেছে এরা, এখানে না লিখে এই সরাসরি জে এর মানটা, ওই সরাসরি এই যে এই মানটা যদি বসিয়ে দিত তাহলে দেখতে এই মানটা চলে আসছে। এখানে যে জে সি ওই যে ই এর জায়গাতে আসছে। তোমার একটা আছে রিলেশন, ওকে। আচ্ছা তুমি এটা আমি দিচ্ছি, এটা পড়ে দেখবে, যদি না পারো তাহলে তখন আমি পরে আমি কোথা থেকে আসছে সেটা আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওটা রিলেশন করতে কি পেয়ে যাবে, দেখবে। আচ্ছা এইখানটা
তোমার যেটা দিল সেটা হচ্ছে কি, এইটাই হচ্ছে পয়েন্টিং থিওরেম, এইটাই হচ্ছে পয়েন্টিং থিওরেম। আচ্ছা, তাহলে দ্য ইকুয়েশন 1 স্টেট দ্যাট, তাহলে পয়েন্টিং থিওরেমে দেখো এইখানে এইগুলোর মিনিং আছে, আমি এইগুলোতে আর যাচ্ছি না। তখন পয়েন্টিং থিওরেমটা অ্যাকচুয়ালি এটা 3rd সেমিস্টারের সিলেবাসে আছে, এটা মাঝে মাঝে 4th সেমিস্টারে দেয়, মাঝে মাঝে তোমাদের লাস্ট ফাইনাল সেমিস্টারে মাঝে মাঝে দেয়। আর ওটা মানে ওইখানে আরো ভালো করে ছিল, এখানে বুঝতে পারছো তো নোটেশন গুলো চেঞ্জ হয়ে এলে মুশকিল এইগুলো। সে যাই হোক আর কি, স্টেটমেন্ট যদি পড়ে এইখান থেকে লিখবে দ্য ইকুয়েশন 0.8.1 স্টেটস দ্যাট, না লিখে স্টেটমেন্টটা এইরকম লিখবে এইখান থেকে। স্টেটমেন্টটা দ্য রেট অফ ডিক্রিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য, 1 নম্বর হচ্ছে সাম অফ দ্য, 1 নম্বর হচ্ছে এনার্জি ডিসিপেটেড ডিউ টু জুলিয়ান হিটিং অফ দ্য মিডিয়াম অ্যাট দ্য রেট অফ জেসি স্কোয়ার বাই রো। এই যে এইটা, এটাকে বলে সেই জুলস এফেক্ট। জুলস এফেক্ট, এখানে নাম হচ্ছে জুলিয়ান হিটিং এফেক্ট, জুলিয়ান হিটিং এফেক্ট, এইটা 1 নাম্বার। আর 2 নাম্বার যে দ্য রেট অফ ওয়ার্ক ডান, এই টার্মটা এস ডট জি ক্রস বি, এই যে মোট 4টে টার্ম আছে দেখো, 2 3 4, 2টা হচ্ছে এইটা, 3টা হচ্ছে রেট অফ ওয়ার্ক ডান বাই দ্য ইলেকট্রিক বডি ফোর্স এইটা, আর 4টে হচ্ছে এইটা। এই পর্যন্ত, এই পর্যন্তই হচ্ছে তোমার পয়েন্টিং থিওরেমের স্টেটমেন্ট। তাহলে আবার বলছি, পয়েন্টিং থিওরেম তার স্টেটমেন্টটা কেমন ভাবে লিখবে, পয়েন্টিং থিওরেমের স্টেটমেন্টটা এইখান থেকে লিখবে রেট অফ ডিক্রিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এইখান থেকে। ওকে, এইখান থেকে রেট অফ ডিক্রিজ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, এইখান থেকে পুরো এই শেষ পর্যন্ত লিখবে ই ক্রস এইচ। এবার এখানে পয়েন্টিং ভেক্টর কাকে বলে, দা ভেক্টর ই ক্রস এইচ ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই এস, আর এটাকে বলে পয়েন্টিং ভেক্টর। আর এটা কি রিপ্রেজেন্ট করে, এর মিনিংটা হচ্ছে দ্য রেট অফ ফ্লো ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি পার ইউনিট এরিয়া থ্রু দ্য কনসিডার সারফেস, এরকম এই জিনিসটা। তাহলে এই জিনিসটা হলো পয়েন্টিং থিওরেম। পয়েন্টিং থিওরেম স্যার, হ্যাঁ বলো। বলছি তাহলে স্যার ওই 0.18.1 ওই সমীকরণটা তাহলে ওই প্রথম টার্মটা তাহলে যে সি স্কয়ার বাই সিগমা হবে তার। এটা তো হুম, হ্যাঁ, জে সি ই নয়, এটা সি সি সি, জে সি, জে সি। এই দেখবে না ভেঙে ওই যে নোটেশন গুলো আছে না, ওই নোটেশনের সাহায্যে এইখান থেকে এটা চলে আসবে জে সি স্কয়ার বাই সিগমা। যদি না আসে, যদি ইয়ে হয়, আমি তাহলে বলে দেবো কোনটা থেকে আসছে, ওটা দেখবে। যদি না পারো তাহলে আমি তোমাদের বলে দেবো যে এটা এই জায়গা থেকে আসছে। স্যার বলছেন ওই যে জেসি যে সম্পর্কটা আছে না, ওখান থেকে ই এর মানটা বার করে বসিয়ে দিতে হয়ে গেছে ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, ও একটু চেষ্টা করে দেখবে, ওইটা এই মানটা বসিয়ে দিলে এভাবে চলে আসবে। আচ্ছা, এইখানে এই কোশ্চেনটা 3rd সেমেও দেয়, আবার 4th সেমেও আছে। কোন কোশ্চেনটা, এই যে এ লাগোয়া দেখো একটা পার্ট আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইকুয়েশন। হ্যাঁ, এইটা 3rd সেমেও দেয়, 4th সেমেও দেয়, বলে দিচ্ছি। ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এই ন্যাবলা ক্রস ই সমান মাইনাস ডেল বি ডেল টি। আচ্ছা, আমি তোমাদের বলি, তোমাদের এই পেপারটার, এটা তো ওল্ড সিলেবাসে এই পেপারটার নাম ছিল 403 ভিসকাস ফ্লো এন্ড ম্যাগনেটো অ্যারোডাইনামিক্স। এখানে তো বুঝতেই পারছো 3rd সেমিস্টার আর 4th সেমিস্টারে স্পেশাল পেপার চেঞ্জ করেনি এখানে। তাহলে আমি ওল্ড সিলেবাসে আমার যে 403 পেপারের কোশ্চেন গুলো আছে, ওল্ড সেমিস্টারে 403 পেপার যে কোশ্চেন গুলো আছে, আমি পিডিএফ করে তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওইখান থেকেই সব পাবে। এবং আমি বলে দিই, ওইখান থেকে কোনো কিছু না পেলে সেগুলো আমাকে জিজ্ঞাসা করে নেবে। এই যে কোশ্চেন গুলো কিরকম কোশ্চেনের ফরম্যাটটা হবে সেই জিনিসগুলো বলছি। আচ্ছা, ন্যাবলা ক্রস ই মাইনাস ডেরবি ডেলটি দুদিকে কি করেছে, এর দুদিকে বলো, এইটার ইকুয়েশনের দুদিকে
মানে কার্ল নিয়েছে, সোজা কথা কার্ল নিয়েছে, তাহলে ন্যাবলা ক্রস ই সমান ডেল ডেল টি হবে এই জিনিসটা। এবার ন্যাবলা ক্রস ই এটা পুরো ভেক্টর রিলেশন, এই যে বাঁ দিকটা আর এখানে বি সমান মিউ এইচ বসিয়েছে, বি সমান মিউ যেটা আছে সেটা বসিয়েছে, দিয়ে এই জিনিসটা চলে এসেছে। এবার ন্যাবলা ডট ই সমান 0 ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে, তাহলে এইখান থেকে ন্যাবলা স্কয়ার ই সমান এইচ, এই টার্মটা 19.1 ন্যাবলা পজিটিভ 19.1। এবার আরেকটা ইকুয়েশন হবে, আচ্ছা, আর গসলা এই যে এগুলো ইউজ করছে সেগুলো বলে দিয়েছে। সিমিলারলি উই হ্যাভ ন্যাবলা ক্রস এইচ সমান 8, একই ভাবে ন্যাবলা ক্রস ই সমান হলো একটা, আবার ন্যাবলা ক্রস এইচ সমান কি লেখো বলো? ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে ন্যাবলা ক্রস এইচ সমান কত গো? বলো ন্যাবলা ক্রস এইচ সমান ওই মাইনাস, হ্যাঁ না ওটা মাইনাস ডেল ডি বাই ডেল টি, এটা কনসিডার করব। এখানে যেমন ন্যাবলা ক্রস ই সমান মাইনাস ডেল বি ডেল টি কনসিডার করেছি, আর একটা কনসিডার করব ন্যাবলা ক্রস এইচ সমান মাইনাস ডেল ডি বাই ডেল টি। তো সেইটা কনসিডার করে এরকম আসবে, এইখানে যেমন এই রিলেশনটা এলো, তাহলে ওখানে আসবে ন্যাবলা ক্রস এর পরিবর্তে এইচ আসবে সমান মিউ 0 এপসাইলন 0 ডেল্টা টু এর পরিবর্তে এফ এর এখানে এর পরিবর্তে কি আসবে ক্যাপিটাল ডি বাই ডেল টি টু এইচ ন্যাবলা ক্রস এইচ সমান এইটা আসবে, এইটা এই জিনিসটা এখানে যেমন এই যে ই সব ই এসেছে, এখানে তেমনি এই জিনিসটা আসবে, এটা কিন্তু কষবে। এটাকে 19.2 বলছে, ইকুয়েশন 19.1 স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ওয়েভ মোশন, ইট ইজ দেয়ারফর এভিডেন্ট দ্যাট দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেটস উইথ ভেলোসিটি c সমান এইটা। এই যে এই কোয়ান্টিটিটা কি, এইখানে এই ইকুয়েশনটার সঙ্গে কোন ইকুয়েশন মনে পড়ছে? হ্যাঁ, হুইচ ইকুয়ালস টু দ্য ভেলোসিটি অফ লাইট ইন ফ্রি স্পেস। কোশ্চেনে এসেছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা লাইটের ভেলোসিটিতে ফ্রি স্পেসে প্রপাগেট করে, প্রমাণ করো ইলেকট্রিক ম্যাগনেটিক ওয়েভ লাইট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটার ভেলোসিটি আর লাইটের ভেলোসিটি সেম, কোথায়? ফ্রি স্পেসে। তার প্রমাণ হচ্ছে এই থিওরেমটা, এই যেটা করেছো এই জিনিসটা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ওয়েভ ইকুয়েশন, কেউ বলতে পারবে ডিআলেম্বার্টস ওয়েভ ইকুয়েশন, ডিআলেম্বার্ট সলিউশন করেছিলে, ওয়েভ ইকুয়েশনটা তোমরা সেম 2 তে ছিল, ওয়েভ ইকুয়েশনের চেহারাটা কেউ বলতে পারবে? ওয়ান ডাইমেনশনাল বলো, ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। ধরো আমি ডিসপ্লেসমেন্ট ইউ নিচ্ছি মানে ইউ ফাংশন অফ এক্স কমা টি, ইউ ফাংশন অফ এক্স কমা টি, সেই রেসপেক্টে ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন বলতে বলছি। del square u by del t square সমান c square del square u by del x square। ইয়েস, ভেরি গুড। তাহলে এখানে এই যে ন্যাবলা স্কয়ার মানে কি ডেল টু ডেল এক্স টু, ন্যাবলা স্কয়ার মানে ডেল টু ডেল এক্স টু, এটা তো ওয়ান ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল ন্যাবলা স্কয়ার মানে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু প্লাস ডেল টু ডেল জেড টু, এটা ওয়ান ডাইমেনশনাল ডেল টু ডেল এক্স টু হয়ে যায়। তাহলে বুঝতে পারছো সেটার সঙ্গে এই 19.2 আর 19.1 কম্পেয়ার করে আমার ওই রেজাল্টটা, এটাও কিন্তু একটা কোশ্চেন সালে, কিন্তু এই কোশ্চেনটা থার্ড সেমিস্টারে দেয়, ফোর্থ সেমিস্টারে দেয়। এগুলো থার্ড সেমিস্টারে তো একদম করা হয়নি, এগুলো মেইনলি হচ্ছে থার্ড সেমিস্টারে বেশি দেয়। এইবারে হচ্ছে এই অ্যালভেন্স থিওরেম, এই কোশ্চেনটা বলি। এই কোশ্চেনটি আমার খাতাতে কিন্তু অনেকটা সহজ ছিল, কিন্তু খাতাতে অনেকটা নোটেশন ভুল করে দিয়েছে, সব অনেক কিছু ভুলভাল করা আছে। সেই জন্য ওই যে খাতাটা মানে সে বড় যে তোমার যে একটা লেখা আছে দেখবে 403 বলে যেটা লেখা আছে, যেটা থেকে করাচ্ছিলাম প্রবলেম গুলো ইয়েগুলো, সেটাতেও পেয়ে যাবে স্টেট অ্যান্ড প্রুভ অ্যালভেন্স থিওরেম, যে যেটা খুশি লিখবে। তবে লেখার ক্ষেত্রে এই লেখাটাই সবচেয়ে ভালো হবে, বোঝার ক্ষেত্রে ওইটা ভালো হবে। আমি এখানে এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে ভেক্টর ক্যালকুলাসের অনেক কিছু ভেক্টরের প্রপার্টি কাজে লাগিয়ে করা হয়েছে, যে অ্যাকচুয়ালি তুমি অ্যালভেন্স থিওরেম, এটা এর কিন্তু অনেক কিছু এর মানে এর ভিতরে অনেক কিছু আছে। প্রথমত অ্যালভেন্স থিওরেমটা স্টেট অ্যান্ড প্রুভ করে দিই, তারপর এই জিনিসগুলো আস্তে আস্তে
বরাবর, এবং এইখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পাবে বলে দিচ্ছি। এই যে অ্যালপেন্স থিওরেম, এই রিলেটেড আমি আজকে যেগুলো পড়াচ্ছি দেখবে আজ বা কাল, এখান থেকেই গোটা মিনিমাম গোটা 2 থেকে 3টে কোশ্চেন এইখান থেকেই চলে আসবে। আবার বলছি, আজকে এই যে অ্যালপেন্স থিওরেম বা এইখান থেকে যে পোর্শন গুলো পড়াচ্ছি আজ এবং আগামী কাল, এর ভিতর থেকেই দুটো থেকে 3খানা ফুল কোশ্চেন তোমরা কিন্তু পাবে। ওকে, আর এই টাইপের আমি যে প্রবলেম গুলো হয়েছে, র্যালি প্রবলেম থেকে শুরু করে এগুলো প্রথমত পরীক্ষার খাতাতে না করার চেষ্টা করবে, দেখবে ওইগুলো বাদ দিয়েও সব কমন পেয়ে যাবে, তাহলে কি হবে, তাড়াতাড়ি লিখে শেষ করতে পারবে। তা না হলে ওরা যে পেজ দেবে দেবে, তাতে ওইগুলো গোলাবেও না লিখে, আর একটা লিখতে যে অনেক কিছু বাদ পড়ে যাবে, সে মানে লিখে জমা দেওয়াটাই প্রবলেম হয়ে যাবে। তাই ওই বড় প্রবলেম গুলো সবার শেষে করবে, আগে এসবগুলো করে নেবে, এসবগুলো করে নিয়ে তারপরে যদি দেখো নেহাতি বড় প্রবলেম করতে হচ্ছে, যে শেষ করে একবারে যেমন স্পেস পাবে সেরকম লাভ দিয়ে দিয়ে করবে। এই একটা লাইন লিখলে 10টা লাইন গ্যাপ দিয়ে ফের একটা লাইন লিখবে, স্টেটমেন্টটা দেখো, অ্যালপেন্স থিওরেম বলছি খুব ইম্পর্টেন্ট, আজকে এবং কালকে এই দুদিনে যা করাবো এইখান থেকে বলে দিচ্ছি মিনিমাম 2 থেকে 3টে কোশ্চেন পাবে। আচ্ছা, ফর এ কন্ডাক্টিং লিকুইড দ্য ফ্লাক্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড থ্রু এ closed circuit of fluid particles moving along with the fluid is constant for all time. আগে বোঝো, আবার বলছি, ফর এ কন্ডাক্টিং লিকুইড, আমি একটা লিকুইড করছি, কন্ডাক্টিং লিকুইড, সেইখানে কি বলছে, ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স মানে সেটা একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে, বুঝতে পারছো? ফ্লাক্স মানে কি, কোন একটা কোয়ান্টিটি, সেটা কার কোয়ান্টিটি? আমি যদি বলি কন্টিনিউয়াম ফ্লুইডের ফ্লাক্স, তার মানে সেটা বোঝাচ্ছে একটা ফ্লুইডের কোয়ান্টিটি বোঝাচ্ছে। এবার সেই কোয়ান্টিটিটা কার মধ্যে, সেটা তো নিশ্চয়ই ডিফাইন করা থাকবে। তো সেরকম বলছে দ্য ফ্লাক্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, the flux of the magnetic field through a closed circuit, একটা ক্লোজ সার্কিট দিয়ে যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, যখন ফ্লুইডটা মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, সেটা কি বলা হচ্ছে, সেটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ফিগারটা দেখো, ফিগারটা ভালো করে দেখো, চোখের সামনে কি ফিগারটা দেখতে পাচ্ছ বলো দেখি, দেখতে কেমন লাগছে আগে বলো। সিলিন্ডার লাগছে। আচ্ছা, এইবার এই সিলিন্ডারটা বলি, এটা একটা কাল্পনিক সিলিন্ডার, তুমি এটা ইমাজিন করছো এরকম একটা সিলিন্ডার, ইমাজিন করছো এরকম একটা সিলিন্ডার, সিলিন্ডারটা তৈরি হয়েছে এরকম একটা গোল রিং নিয়েছো, সি সি একটা গোল রিং নিয়েছো। আচ্ছা,
সেই রিংটা কার? সেই রিংটা সোনার বা এই জাতীয় কোনো মেটালের নয়। সেই রিংটা হচ্ছে ফ্লুইড পার্টিকেল। ফ্লুইড পার্টিকেলের গোল রিং নিয়েছো। এবার আমার যেহেতু ফ্লুইডটা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে যাচ্ছে, ফ্লুইডের মধ্যে এই গোল রিংটা নিয়েছো, তো আমি যদি ধরি টি সময়ে গোল রিংটার পজিশন ছিল সি, এই যে সি, টি সময় মানে নিচের পোর্শনটা, টি প্লাস ডেল্টা টি ক্ষুদ্র সময়ে কোথায় গেল রিংটা? সি ড্যাশে গেল। সি ড্যাশে গেল। তাহলে আমি কি কল্পনা করতে পারি? কি সময়ে শীতে ছিল টি প্লাস ডেল্টা টি সময়ে সি ড্যাশে গেল, তাহলে ওটা একটা দেখতে ঠিক সিলিন্ডারের মতন হচ্ছে, সিলিন্ডারের মতন হচ্ছে, সিলিন্ডার ট্রেস করছে, যার কার্ভ সারফেসটা এই দুদিকে দুটো লাইন, এই যে এরকম করে এই লাইন, এই 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 এটা কার্ভ সারফেস। মানে একটা সিলিন্ডারের কার্ভ সারফেস বলতে কি বোঝায়? বাঁকা যে সারফেসটা, যেটা চোখে, যে সারফেসটা তুমি চোখে দেখতে পাও, যেটা চোখে দেখতে পাও, এটাকে ক্যাপিটাল এস বলছি, কার্ভ সারফেসটাকে ক্যাপিটাল এস বলছি। ফিগারটা বুঝতে পারলে ইয়েস অর নো? ফিগারটা বুঝতে পারলে? ফিগারটা বুঝতে পারলে? আমি মেয়েদেরকে জিজ্ঞাসা করছি না, আমি ছেলেদেরকে জিজ্ঞাসা করছি। কে কে সিগারেট খাও বলো দেখিনি? কেউ বলবে না। কে কে সিগারেট খাও? অজয় খা সিগারেট? না স্যার। আস না, অত ভালো ছেলে কেন রে? আমরা না জানিস, স্যার, আগে শোন শোন, আমরা বর্ধমানের মিউনিসিপ্যাল স্কুল নাম শুনেছিস? হ্যাঁ মিউনিসিপ্যাল স্কুলে পড়তাম তো, টিফিন পিরিয়ডে 1:45 টিফিন হতো, বাথরুমে যে আমরা যখন শুরু হলো 9 থেকে, আমরা 9, 11, 12 দাদারা কি করতো, বিড়ি খেয়ে আমাদেরকে দিত, নে তোরা খাগা। আমরা সেইটিকে 10 জন 12 জন মিলে মারপিট করে আমরা টানতাম ওই বাথরুমে যে। এটা শুধু বর্ধমান স্কুল নয়, ওই সব স্কুলগুলো এখনো হয়, দেখবি এখনো ওই জিনিস হয়। তা তোরা এত ভালো ছেলে কেন বলতো? না স্যার, ইচ্ছা থাকলে খাওয়া যায় না, এখন সমস্যা হয়। আমি এই খাওয়া ছেড়েছি বুড়ো বয়সে। আচ্ছা, চেন্নাই অ্যাপেলোতে গেছিলাম, ডাক্তার বললো আর কি এবার সিগারেট খাওয়াটা ছেড়ে দিন, তা নাহলে আর বেশি দিন বাঁচবে না। এই বছর হয়ে গেল, বছর 6-7 আগে, তখন ওই সিগারেট খাওয়াটা খেতাম, ছাড়লাম। আর তার আগে আমাদের বাড়ির পাশে একটা সিগারেটের দোকান ছিল, মুদিখানা ছিল, তো তার কাছ থেকেই নিতাম প্যাকেট প্যাকেট সিগারেট, সে দিয়ে যেত। তো আমি আজ থেকে 8 বছর আগের কথা বলছি, ওর কাছে সিগারেটের জন্য আমার মাসে বিল হতো 3000 টাকা করে। এবং আমি যখন খাওয়া ছেড়ে দিয়েছিলাম, ও খুব দুঃখ পেয়েছিল, খুব দুঃখ পেয়েছিল, খাওয়া ছেড়ে দিলেন তাহলে আমার এত টাকা লস হয়ে গেল। যে যাই হোক আর কি। এখন সেই যখন সিগারেট খেতাম,
বা তোমরা যারা এখনো খাও চেষ্টা করে দেখবে, সিগারেটটা টেনে করে ফুঁক দিয়ে দিলে একটা গোল রিং তৈরি হয়। ইয়েস অর নো? সিগারেট টেনে এরকম করে মুখ দিয়ে ছেড়ে দিলে হয় না? অনেকে করতে পারে না। তো সিনেমায় দেখেছি। আইয়াস আমরা বাস্তবে করতাম, আমাদের কম্পিটিশন হতো এই টাউন হল মাঠে। টাউন হল মাঠে যখন 11-12 পড়তাম তখন সব কলেজ লাইফে হতো, সেই যাই হোক আর কি, গোল গোল রিং করা সব জায়গাতে হতো, কে কতগুলো করতে পারে। এইখানটা ধরতে পারিস, সেই টাইপের রিং এর কথা ভাবা হচ্ছে। তো সেই রিংটা কি হয়, গোল, আমি সেটা ধরছি ফ্লুইড পার্টিকেল, আর ওখানে ছিল ধোঁয়ার পার্টিকেল, তাই না? কি ধোঁয়ার পার্টিকেল, সে কি হতো, সে অদ্ভুত ভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। তখন বুঝতাম না কেন এরকম ভাবে যাচ্ছে। শুধু ওইটা নয়, অদ্ভুত ব্যাপার এখানে, ঠিক ওই রকম অনেক কিছু জিনিসই যায়। ম্যাগনেটিক ওয়েভ চলে যাচ্ছে, ম্যাগনেটিক ওয়েভ ওই রকম করে গোল ম্যাগনেটিক, মানে আমি কল্পনা করছি যে গোল যে কারটা চিন্তা করছি তাতে কি আছে, ম্যাগনেট কিরকম, এই যে এখন মোবাইল ইউজ করছো, আচ্ছা ওটা আমি পরে আসছি, সেরকমটা প্রমাণ করি তারপর। তাহলে এইবারে ফিগারটা আশা করি কি যেটা বুঝতে পারলে। কি বলা আছে ফিগারটায়, যে ফ্লুইড পার্টিকেলের এই যে পজিশন অফ সিগমা এন্ড সিগমা ড্যাশ, এই উপরেটা সিগমা ড্যাশ হবে, দুটি সিগমা আছে, নিচেরটা সিগমা আর উপরেরটা সিগমা ড্যাশ। নিচেরটা সিগমা আর উপরেরটা সিগমা ড্যাশ। ওই যে পজিশন অফ সিগমা এন্ড সিগমা ড্যাশ অফ এ সারফেস অফ ফ্লুইড পার্টিকেলস বাউন্ডেড বাই দ্য ক্লোজড কার্ভ এট টাইম t and t plus delta। ঠিক আছে, সব n হচ্ছে ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর নিয়েছে, n হচ্ছে ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর। এখানে তিন জাতীয় n আছে, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে এই যে s, এটা s নিয়েছে, এই যে c আর c ড্যাশ দুটো কার্ভ, তাদের ভিতরে যে সারফেসটা আছে, সেই সারফেসটা মানে প্লেন সারফেস, সোজা কথা, সেখানে দুটো নরমাল পাবো। আর একটা নরমাল কি পাচ্ছি, ওই যে কার্ভ সারফেস যেটা, মানে বাউন্ডারি যেটা, এই যে বাউন্ডারি, সিলিন্ডারের যে বাউন্ডারিতেও একটা সারফেস কল্পনা করে সেইখানে কোনো একটা পয়েন্টে নরমাল ভেক্টর। তাহলে সিলিন্ড্রিক্যাল সারফেসের দুটো এন্ডে দুটো নরমাল, আর তার যে বডিটা সেখানে তো আর হাজারটা নরমাল নেওয়া যায় না, তার বডিটা আমি ধরে নিচ্ছি কি একই টাইপের বডি, তাহলে সেখানে একটা নরমাল দিয়ে বোঝাবে, মোট তিনটে নরমাল। Suppose an open surface sigma of fluid particles be bounded by a closed curve C, okay, at any time t, then the flux of magnetic field BRT, এটাকে তোমরা এই চারটিও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। Through the surface sigma at time t is F সমান BRT dot ds, 1.51 ইকুয়েশন, 1.5 ইকুয়েশন।
বুঝলে? ও বেশ, আরেকটু বোঝাচ্ছি। আমি ফ্লুইড পার্টিকেল নিচ্ছি, ফ্লুইড পার্টিকেল, পাইপ দিয়ে জল যাচ্ছে, নিচেই পাম্প চালিয়ে দিলে ছাদের উপরে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কে কি যে জলটা যাচ্ছে সেটা কার জন্য ফ্লোটা হচ্ছে, তার নাম হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফ্লো হচ্ছে। পাম্প প্রেসার দিচ্ছে, সেই প্রেসারে ছাদের উপরে জল উঠে, ট্যাঙ্কে পড়ছে। যে জায়গা দিয়ে জলটা পড়ছে, আমি যদি বলি তার পরিমাণ কত, কি করে হিসাব করবে? প্রথমত যে পাইপটা, সেটা হচ্ছে ধরো ও মুখের কাজটা গোল সার্কেল সি, সেই সার্কেল সিটা ভিতরে যে এরিয়াটা এনক্লোজ করছে সেটা আমি ধরছি ক্যাপিটাল এস। তাহলে কি পরিমাণ জল পাইপে পড়ছে পার সেকেন্ড হিসেব করতে গেলে আমি যদি লিকুইডের ভেলোসিটি কিউ ধরি, স্মল কিউ ধরি, লিকুইডের ভেলোসিটি স্মল কিউ ধরি, আমি বলে দিয়েছি যে পাইপটা দিয়ে জলটা পড়ছে সেই সার্কেলটা হচ্ছে সি, ভিতরের এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এস, তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে কিউ যদি ভেলোসিটি হয় লিকুইডের, তাহলে আমি হিসেবটা কি রকম ভাবে করব, কেউ একজন বলো। মাস, ফ্লাক্স অফ দা লিকুইড, এটাকে কি বলবো? কি পরিমাণ জল পড়ছে ভিতরে না বলে এটাকে আমি ফ্লুইডের ভাষায় কি বলবো? কি পরিমাণ জল ভিতরে পড়ছে এই টার্মটা না ইউজ করে এখানে আমি ফ্লুইডে কন্টিনিউয়াম মেকানিক্স এর ভাষায় ওটাকে কি বলবো? ফ্লাক্স অফ দা লিকুইড, এই টার্মটা ইউজ করি। অ্যামাউন্ট অফ লিকুইড না ইউজ করে কি করি? ফ্লাক্স অফ দা লিকুইড। তো বলো ফ্লাক্স অফ দা লিকুইড কত? ফ্লাক্স অফ দা লিকুইড কত? কেউ বলো, চেষ্টা করো বলার। আরে এইগুলো কেন বলতে পারছো না? ইয়াস বলো। কেউ না। বেশ, আচ্ছা কোনো একটা পয়েন্ট পি নিচ্ছি, যেখান থেকে জলটা বেরোচ্ছে সেখানে কোন একটা পয়েন্ট পি, ক্যাপিটাল পি নিচ্ছি। সেই পি পয়েন্টটাকে কন্টেন্ট করছে একটা ক্ষুদ্র এরিয়া ডিএস নিচ্ছি, পি পয়েন্টটাকে কন্টেন্ট করছে একটা ক্ষুদ্র এরিয়া ডিএস নিচ্ছি। তাহলে বলো দেখিনি ডিএস, ওই ক্ষুদ্র এরিয়া ডিএস দিয়ে কি পরিমাণ ফ্লুইড যাচ্ছে? কি গো, কেউ না? মৌসুমী মন্ডল, শুনতে পাচ্ছ? হ্যালো, না কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছি গো।
শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলার চেষ্টা করো। আরে খুব সহজ জিনিস তো। ফ্লাক্সটা হচ্ছে ভলিউম এবং তার সঙ্গে যে নর্মাল স্যার ভি। হ্যাঁ দেখ, সহজ জিনিসটাকে এত কঠিন ভাবে ভাবছিস তোরা। যে আমি একটা পয়েন্ট পি নিয়েছি, পি পয়েন্টে ফ্লুইডের ভেলোসিটি কিউ ধরেছি, এবার পি পয়েন্টটাকে কন্টেন্ট করছে একটা স্মল এলিমেন্টারি এরিয়া ডিএস নিয়েছি। তাহলে আমি বার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সেই ডিএস এর একটা এন ইউনিট আউটওয়ার্ড নর্মাল ভেক্টর ধরবো। হ্যাঁ, তাহলে কিউ কারণ জলটা ডিএস এর, শোন, কিউ জলটা ডট ডিএস এন এর পারপেন্ডিকুলার যাচ্ছে। ওর ওর সঙ্গে Yes, মানে Q surface dot integral N ds. Stop. কিউ ডট এন ডিএস। Q dot N ds সেটা হচ্ছে ডিএস Magnetic ক্ষুদ্র এরিয়াটা দিয়ে। আর আচ্ছা, এইবারে বলি সারফেস হলে Q তার dot উপর N তো ds, এখানে N হচ্ছে, নরমাল। এখানে N হচ্ছে ইউনিট আউটওয়ার্ড নরমাল ভেক্টর। ওই N ds কে একসঙ্গে কি লেখা হয়? N ds না লিখে ds এর মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয় শুধু। N ds, N এর মাথায় ভেক্টর চিহ্ন, ds এর মাথায় তো ভেক্টর চিহ্ন ছিল না। ds হচ্ছে এলিমেন্টারি এরিয়া। N ds টাকে একসঙ্গে লেখা হয় ds ভেক্টর, ds ভেক্টর, ds ভেক্টর। তার মানে আমি বলতে পারি কিউ ভেক্টর ডট ds ভেক্টর। তাহলে এবার গোটা সারফেসটা, ওই যে ক্লোজ সার্কিট সি, সেটা গোটা সারফেসটাকে যে কভার করেছিল তার এরিয়া ক্যাপিটাল এস। তাহলে গোটা সারফেসটা দিয়ে কি পরিমাণ জল যাচ্ছে? ওই যে কার্ভ সারফেসটা দিয়ে সি যেটা এনক্লোজ করছে তার মধ্যে দিয়ে কি যা যাচ্ছে? কিউ ডট এন ডিএস ডবল ইন্টিগ্রেশন এস, ডবল ইন্টিগ্রেশন এস কিউ ডট এন ডিএস। আর তুমি যদি এনটাকে তুলে দাও তাহলে ডবল ইন্টিগ্রেশন এস কিউ ডিএস। তো সেই কনসেপ্টটাই তো এখানে বিআরটি ডট ডিএস 1.5 ইকুয়েশন। 1.5 ইকুয়েশন হচ্ছে এই যে বিআরটি ডট ডিএস। এখানে জল কিউ ভুলে যাও, জল কিউ, ভেলোসিটি কিউ, তার পরিবর্তে আসছে ম্যাগনেটিক ফিল্ড বিআরটি। মানে কি 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 জিনিসটা দেখো, ভাবো, ওখানে যেটা জলের ভেলোসিটি কিউ ছিল, এইখানে হয়ে যাচ্ছে সেই জায়গাটা দখল করছে বিআরটি, মানে ম্যাগনেটিক ফিল্ড তার ভেলোসিটি। তাহলে 1.5 ইকুয়েশনটা বুঝতে পারলে? স্যার বলছি যে এটা এটা সারফেস যদি কল্পনা করে তাহলে এটা ডাবল ইন্টিগ্রেশন না দিয়ে মানে ভলিউমের মতো কনসিডার করছে কেন? ওই ভলিউম কনসিডার করছি মানে কোথায়? একটা একটা ইন্টিগ্রেশন একটা ইন্টিগ্রেশন এখানে নো নো, এখানে একটা ইন্টিগ্রেশন মানে, শোনো, আমি ইন্টিগ্রেশন একটা হোক, দুটো হোক, তিনটে হোক, বেশিরভাগ বইয়েতে সবাইকে একটা দিয়ে রিপ্রেজেন্ট করে। আমি যদি একটা ইন্টিগ্রেশনের নিচেই আপার লিমিট লোয়ার লিমিট লাগিয়ে দিই তাহলে বোঝাবে সিঙ্গেল ইন্টিগ্রেশন। কিন্তু আমি একটা ইন্টিগ্রেশনের নিচেই যখন আমি সেটাকে সারফেসে লাগিয়ে দেবো তখন সেটা অটোমেটিক্যালি বুঝে যাবে ডবল ইন্টিগ্রেশন। একটা ইন্টিগ্রেশনের নিচেই যখন টাও বা ভলিউম ভি লাগাবো তখন সেটা অটোমেটিক্যালি বুঝে যাবে ভলিউম ট্রিপল ইন্টিগ্রেশন। মানে তিনটে। এইটা হচ্ছে ডবল ইন্টিগ্রেশন দেওয়া আছে। হ্যাঁ সেটা আমি বুঝেছি, মানে আমি বলছি যে মানে তিনটে কেন, দুটো সারফেসের হ্যাঁ। উপর তো ডিএস এর উপর। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি, আমি বলছি যে এটা মানে যদি ভলিউম আমি একটা করতাম, হ্যাঁ এটা যদি আমি তাহলে ভলিউম রিপ্রেজেন্ট করতো, ভলিউম করলে সেটা আমাকে বুঝে যাবে অটোমেটিক্যালি যে সেটা তিনটে। আচ্ছা, তাহলে এই একটা পার্ট গেল বিআরটি ডট ডিএস। এইটা কিন্তু এইখানটা দিয়ে যাচ্ছে, এই যে ফিগারে অ্যারোটা দেখাচ্ছে, এই যে কার্সারটা মুভ করছে এইখান দিয়ে। আচ্ছা, 8টা পজিশন ভেক্টর নিচে কোন একটা পয়েন্টে এসব ব্যাখ্যা করছি না। এই জিনিসটাই, এইটাই যখন এই ফ্লুইড পার্টিকেলটা যখন সি ড্যাশ কার্ভ টপকাচ্ছে, সি ড্যাশ কার্ভ টপকাচ্ছে, তখন পজিশন ভেক্টর আর প্লাস ডেল্টা নিচ্ছি বা আর ড্যাশ নিচ্ছি, আর টাইমটা নিচ্ছি টি প্লাস ডেল্টা টি। তখন কি ঘটনা ঘটবে সেটা?
মুখে বলার চেষ্টা করো। এই যখন সি ড্যাশ টপকাবে তখন টোটাল ফ্লাক্সটা কত হবে? এখানে যেমন এফ সমান বিআরটি ডট ডিএস, তেমনি সি ড্যাশের ক্ষেত্রে এটা কি হবে? সি ড্যাশের ক্ষেত্রে এরিয়াটা সিগমা ড্যাশ ধরা আছে কিন্তু। হ্যাঁ বলো। তখন তখন এফ এর পরিমাণ হবে, এখানে ইন্টিগ্রেশনটা সিগমার পরিবর্তে সিগমা ড্যাশ হবে, বি আরটা চেঞ্জ হয়ে আর ড্যাশ ধরছি, প্লাস ডেল্টা টি হবে, আরটা চেঞ্জ হয়ে আর ড্যাশ ধরছি, আর টিটা চেঞ্জ হয়ে টি ড্যাশ না ধরে টি প্লাস ডেল্টা টি ধরা হচ্ছে। টিটা চেঞ্জ হয়ে টি ড্যাশ না ধরে টি প্লাস ডেল্টা টি ধরা হচ্ছে। তাহলে এইবারে আমি যদি বলি চেঞ্জ অফ ফ্লাক্স ডেল্টা টি সময়ে কত, চেঞ্জ অফ ফ্লাক্স ডেল্টা টি সময়ে কত? স্যার বিয়োগ ফলটাই তো করে দিলেই হবে। দুটোর বিয়োগ সেইটাই চেঞ্জ অফ ফ্লাক্স কে ডেল্টা এফ দিয়ে ডিনোট করেছে। যে দেখো ডেল্টা এফ সমান ফাইনাল পজিশনের ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল পজিশনের ফ্লাক্স। ডেল্টা এফ সমান এই লাস্ট লাইনটা বুঝতে পারছো? ডেল্টা এফ সমান এটা, ডেল্টা এফ সমান এই যে লাস্ট লাইনটা, এখানে সিগমা ড্যাশ আছে কিন্তু দেখো, আর এর পরিবর্তে আর ড্যাশ টি প্লাস ডেল্টা টি মাইনাস বিটা টি। এটা হচ্ছে চেঞ্জ অফ ফ্লাক্স। এইবারে এই লাইনটা থেকে এই লাইনটা বুঝতে পারছো? এই যে এই লাইনটা, কেউ বুঝলে কি করে হচ্ছে অ্যান্সার দেবে? স্যার ওটা প্লাস মাইনাস করে লিখেছে, মানে প্লাস মাইনাস করে লিখেছে মানে হচ্ছে আমি যদি লিখি এ সমান বি প্লাস সি, এ সমান বি প্লাস সি সমান বি মাইনাস ডি প্লাস ডি, ঠিক 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 এই টার্মটা, এই যে যে ডি ডি হচ্ছে কোন টার্মটা? বি আর টি প্লাস ডেল্টা টি মাইনাস বি আর টি প্লাস ডেল্টা টি, এইটা এই টার্মটাকে যোগ বিয়োগ করে লিখেছে, নাম দিয়েছে আই ওয়ান প্লাস আই টু। প্রথমটা আই ওয়ান আর দ্বিতীয়টা আই টু। দেখো এইবারে আই ওয়ান আর আই টু এইটা আবার এদের আবার দুটো আলাদা অর্থ আছে। আই ওয়ানে টাইমটাকে ফিক্সড রাখছে, পজিশন দুটোর চেঞ্জ হচ্ছে, একটা ছিল আর ড্যাশ, একটা হচ্ছে আর। ভালো করে ভাবো, দুটোই কিন্তু ফ্লাক্স, বোঝাচ্ছে। আবার আই টু তে দেখো পজিশনটাকে ঠিক রাখছে, টাইমটাকে চেঞ্জ রাখছে, তাই নয় কি? এই যে বি আর টি প্লাস ডেল্টা টি মাইনাস বি আর টি, আমার যখন পজিশন ঠিক রেখে টাইম চেঞ্জ করা হয় তখন তাকে বলা হয় লোকাল রেট অফ চেঞ্জ। সেই কোয়ান্টিটিটার, যে কোয়ান্টিটিটার পজিশন ঠিক রেখে টাইমটাকে চেঞ্জ করা হয় তাকে বলা হয় লোকাল রেট, লোকাল চেঞ্জ, তাকে বলা হয় কি? লোকাল রেট অফ চেঞ্জ। তাহলে এইখানে আই ওয়ানটাকে যে ফ্লাক্সটা রিপ্রেজেন্ট করছে, চেঞ্জ অফ ফ্লাক্স, আই ওয়ানে চেঞ্জ অফ ফ্লাক্স সেটা হচ্ছে কি?
কোন সময়ে টাইমটাকে ফিক্স রাখছি টি প্লাস ডেল্টা টি, কিন্তু কার জন্য হচ্ছে এই চেঞ্জটা? ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ডিসপ্লেসমেন্ট করে সিগমা ড্যাশে যাচ্ছে, তার জন্য ফ্লাক্সের চেঞ্জ বোঝাচ্ছে I1 টা, আর I2 টা কি বোঝাচ্ছে? লোকাল রেট অফ চেঞ্জ হবে I2। কোন একটা কোয়ান্টিটি সাধারণত তার লোকাল রেট অফ চেঞ্জ কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? এফ একটা কোয়ান্টিটি, স্মল এফ একটা কোয়ান্টিটি, তার লোকাল রেট অফ চেঞ্জ ডেল এফ বাই ডেল টি এই কোয়ান্টিটি দিয়ে বোঝানো হয়, ডেল এফ বাই ডেল টি। তা এখানে I2 সমান বিআর টি প্লাস ডেল টি মাইনাস বিআর টি ডট ডিএস, তাহলে বিআর টি প্লাস টি মাইনাস বিআর টি, অ্যাকচুয়ালি এইটা কি বোঝাচ্ছে? একে যদি লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 এই ফর্মে নিয়ে যাও এবং ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন করো, যেভাবে ডেল এফ বাই ডেল টি বার করো, এইখানে সেই জিনিসই লিখেছে ডেল বি ডেল টি ডট ডিএস যেমন ছিল তেমন আছে। I2 এর ডান দিকটা বুঝতে পারলে? I2 কোয়ান্টিটিটার ডান দিকটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। I2 কোয়ান্টিটিটার ডান দিকটা আশা করি বুঝতে পেরেছো। যেমন আমি লিখি f of x plus delta x comma y minus f of x comma y সমান, ওইটাকেই যদি লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0 করো, তাহলে ডেল এফ বাই ডেল এক্স লিখতে পারো। সেম জিনিস এইখানে লিখেছে। Now consider the volume tau enclosed by the surface sigma and sigma dash. এইবার সিগমা আর সিগমা ড্যাশ এই সারফেসটা একটা ভলিউম জেনারেট করছে টাউ, সিগমাটা চেঞ্জ হয়ে সিগমা ড্যাশ, তাহলে সে কি চলে যাচ্ছে? তুমি যদি সিগমাটা চেঞ্জ হয়ে সিগমা ড্যাশ বোঝার জন্য এরকম করো, তাহলে সিগমাটা যাচ্ছে সিগমা ড্যাশ পজিশনে, সিগমা ছিল একটা এরিয়া, সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাহলে সেটা একটা ভলিউম ট্রেস করছে, তার নাম দিয়েছে টাউ ভলিউম। আচ্ছা, এবার এই যে টাউ ভলিউম যেটা হচ্ছে, সেটা কিন্তু সিগমা ড্যাশ এরা জেনারেট করছে সিলিন্ড্রিক্যাল সারফেস এরিয়া ইজ টেস্ট বাই দ্য কার্ভ সি অ্যাট মোস্ট সি ড্যাশ। তখন বলে 12.5, এটা কেউ বুঝতে পারলে? বারো পয়েন্ট পাঁচ, হ্যাঁ স্যার পেরেছি তো। পেরেছো? বলো। গাউস ডাইভারজেন্স থিওরেম দিয়ে নিতে হয়ে যাচ্ছে। গাউস ডাইভারজেন্স থিওরেমটা কি? বি ডট এন ডি এর সমান ডাইভারজেন্স বি দুটা Yes. B dot NDS. Very good. Double integration S B dot NDS. সমান ট্রিপল ইন্টিগ্রেশন V nabla dot F EV. আমার প্রবলেমে ডবল ইন্টিগ্রেশন যখন S করছি, আমার এখানে এস কে তিনটে সারফেস হিসেবে কনসিডার করছে। একটা সিলিন্ডারে আমরা তিনটে সারফেস হিসেবে ধরতে পারি। একটা হচ্ছে এই যে সিগমা, এই যে সি দিয়ে, একটা হচ্ছে সিগমা ড্যাশ সি ড্যাশ দিয়ে, আর একটা হচ্ছে বাকিটা হচ্ছে ক্যাপিটাল এস, এই যে বলেছে এই সারফেসটা। তাই এইখানে তিনটে পার্ট লিখেছে।
বি ডট ডিএস সিগমা ড্যাশ মাইনাস বি ডট ডিএস সিগমা প্লাস ডবল ইন্টিগ্রেশন এস বি ডট ডিএস সমান ট্রিপল ইন্টিগ্রেশনটাও বি ডট ন্যাবলা ডট এটা। এবার জিরো তো হচ্ছে ন্যাবলা ডট বি এই কোয়ান্টিটিটার জন্য ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে ন্যাবলা ডট বি এটা। আচ্ছা আমাকে একটা বলো তো এখানে হঠাৎ করে মাইনাস সাইনটা হলো কেন? এখানে তো প্লাস দেওয়া দরকার ছিল। কেউ অ্যান্সার দিতে পারবে? সিগমা ড্যাশে প্লাস আছে, এখানে সিগমাতে কেন মাইনাস দিয়েছে? ছবিটা দেখো, এই যে এন আউটওয়ার্ড নর্মাল ভেক্টর সিগমা ড্যাশের ক্ষেত্রে যে ডিরেকশন আর এই সিগমার ক্ষেত্রে কোন ডিরেকশন হবে? আমরা সবসময় বাইরে নিই, স্যার নিচের দিকে হবে, তাই নিচের জন্য দিকে হবে। ভেরি গুড, কিন্তু আমার নিচের দিকে হবে সেই জন্য, কিন্তু আমি সব তো একই ডিরেকশনে নেবো, একই ডিরেকশনে নিচ্ছি। নিচের ডিরেকশনে এন হওয়া মানে এই ডিরেকশনে কত মাইনাস এন হয়ে যাওয়া, সেই জন্য মাইনাস কোয়ান্টিটি সেই জন্য এখানে মাইনাস কোয়ান্টিটিটা সেই জন্য নেওয়া হয়েছে এইখানটা। এইবার I2 কে এইরকম একটা ছোট করে লিখতে পারলাম। I2 কে ছোট করে লিখেছি, তারপর ডাইভারজেন্স থিওরেম ইউজ করে এইটা পেয়েছি। নেক্সট কি করা হচ্ছে যে এই যে বি ডট ডিএস ডবল ইন্টিগ্রেশন এস বি ডট ডিএস, এইটিকে অন্যভাবে ভাবা হচ্ছে। ডবল ইন্টিগ্রেশন এস বি ডট ডিএস এটাকে কিভাবে ভাবা হচ্ছে দেখো, হচ্ছে in the above ds is oriented in each case in the sense of unit normal vector n as shown figure 1.5.1। অবশ্যই ds টা ds ওটা তো যেভাবে, সত্যি কথা বলতে কি নর্মাল ভেক্টর n টা ওরিয়েন্টেশন হবে, নর্মাল ভেক্টর n টার ওরিয়েন্টেশন হবে, সেরকম ভাবে তো ds টার হবে। এতে কোনো কিছু এসে যাচ্ছে না এই জিনিসটা, কারণ ds সমান n ডট ds, ds সমান n ডট ds। Let us suppose that the element ds of the curve C undergoes to the first order a displacement velocity into time। এইভাবে ধরা হচ্ছে যে তাহলে এই যে ds টা এটা তো ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তাকে রিপ্রেজেন্ট করতে পারি আমি, তাহলে কত ds টা যদি ডেল্টা টি সময়, আর ডিসপ্লেসমেন্টটাকে ভি ডেল্টা টি এই আকারে লেখা হচ্ছে ইন টাইম ডেল্টা টি, ভি ডেল্টা টি ইন টাইম ডেল্টা টি, and this displacement trace out a vectorial area ds cross v delta t, very important ds cross। আর এটা v ভেক্টর হবে, এটা ভেলোসিটি, এটা v ডেল্টা টি, এখানটা v ক্যাপিটাল ভি হবে বা ভি ভেক্টর, এই যে এই ভিটার এই ভিটা সেম, এটা ভেক্টর হবে। তাহলে আমরা জানি, নিশ্চয়ই মনে আছে তোমাদের এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি কি রিপ্রেজেন্ট করে কেউ বলতে পারবে? এ ডট বি ক্রস সি এর একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন ছিল, ভলিউম অফ দ্য প্যারালোপিপেড, মনে পড়ছে? এ ডট বি ক্রস সি ভলিউম অফ দ্য প্যারালোপিপেড, তাতে এবিসিটা যেভাবে ছিল যে অর্ডারে, এইখানটা ঠিক সেই জিনিসটা হচ্ছে এবিসির পরিবর্তে বি ভেক্টর ডিএসভি। ছবিতে দেখাতে পারতাম এই জিনিসটা, এখন মোটামুটি মাথাতে ঠিক এইভাবে ঢোকাও। তাহলে ডবল ইন্টিগ্রেশন এস বি ডট এস কে আমার এইভাবে ভাবা হচ্ছে যে এ ডট বি ক্রস সি,
এর ডেল্টাতে কমন আনছে, ডেল্টাটি কমন এনে এইটাকে এরকম ভাবে সাজিয়ে লিখছে, দিয়ে কি করছে এইটাকে এইভাবে সাজিয়ে লিখছে, এখানে একটা ভি ক্রস এই জিনিসটা, এটা সমান দিস কোয়ান্টিটি, স্টোকস থিওরেম দিয়ে এইটা। স্টোকস থিওরেম মনে পড়ছে? স্টোকস থিওরেমটাকে বলো তো, স্টোকস থিওরেমটাকে বলতে পারবে? A closed circuit is B dot D correspond cal B dot M ds. হ্যাঁ, ওইটা থেকে এটা করছে, এটা দেখে নেবে, এটা নিয়ে করতে পারছি না, ওই সার্ভিস এটা থেকে এক্সাক্ট এইভাবে। আবার I1টা এই যে সিগমা ডস বি, এইটাকে I1টাকেও এইরকম ভাবে ভেঙে নিচ্ছে, বি ডট ডিএস মাইনাস বিডিএস যেটাকে ছিল এই জিনিসটাকে সমান এই যে ডিএস ডিএস, এই যে ডিএস ডিএসটা একটু আগে ভাবলে ডিএস সমান কত, ডিএস ক্রস বি, ঠিক এইভাবে ভেবে এই জিনিসটাকেও ফার্স্ট অর্ডার কোয়ান্টিটি হিসেবে এইটা লেখা যায়, দিস কোয়ান্টিটি। দিস কোয়ান্টিটি এটা সমান এইটা। I1 আর I2 এর মানগুলো বসিয়ে দিলে ডেল্টা এফ, এই যে ডেল্টা এফ ছেড়ে এসেছিলাম, এই যে I1 প্লাস I2, বাঁদিকে ছিল ডেল্টা এফ সমান এইটা পেয়ে যাচ্ছি, দিস কোয়ান্টিটি। I1 plus I2 সমান দিস কোয়ান্টিটি। আবারও ব্যাখ্যা করি, এই যে বিডিএস, এস বিডিএস সমান স্টোকস থিওরেম দিয়ে ডেল্টা টি এইটা বার করলাম, এটা কোথায় বসিয়েছি, এই যে এই জিনিসটা I1 এ, I1 সমান সিগমা ডস বি ডাস ডিএস ছিল মাইনাস বিডিএস, এই মাইনাস বিডিএস এই বিডিএস এর মানটা এইখান থেকে এইখানে বসিয়ে দিয়ে এই জিনিসটা পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি, সেই মানটিকে ডেল্টা এফ এ বসালে এইটা, এবং এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে যেটা ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে, এর মান কিন্তু 0, এটাকে ডিএফ বাই ডিটি করে নিয়েছে, যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখেছে যে ম্যাক্সওয়েল ইকুয়েশন থেকে এই মানটা 0, তার মানে ডিএফ বাই ডিটি সমান 0। ডিএফ বাই ডিটি সমান 0 মানে এফ কনস্ট্যান্ট, এফ কনস্ট্যান্ট মানে হচ্ছে এটা, we say that the magnetic lines of force are frozen in the fluid. Magnetic line of force are frozen in the fluid. খুব important line এটা। Thus the fluid flows freely along the lines of magnetic force, but the motion of the fluid perpendicular to the line of force carries them with the fluid. এটা মানে হচ্ছে যে আমার এফ, ক্যাপিটাল এফটা সবসময় কনস্ট্যান্ট থাকছে, এফটা কনস্ট্যান্ট থাকছে মানে হচ্ছে কি, এফটা কনস্ট্যান্ট থাকছে মানে হচ্ছে কি, যে অ্যাজ ইফ তুমি যদি কাঠের গুঁড়ি, সিলিন্ড্রিক্যাল কাঠের গুঁড়ি নদীর জলে ফেলে দাও, তাহলে কি ঘটনাটা ঘটে, সেই কাঠের গুঁড়িটা এক জায়গা থেকে অন্য জায়গায় ভাসতে ভাসতে যায়,
ধরে নিতে পারি ওর কোনো রকম ভলিউমের চেঞ্জ হয় না, কোনো রকম ভলিউমের চেঞ্জ হয় না, মানে ডিএফ বাই ডিটি জিরো, ডিএফ বাই ডিটি জিরো। ঠিক তুমি যে কনসেপ্টটা করছো কাঠের গুঁড়ি সাধারণ নদীর জলে ভাসতে ভাসতে যাচ্ছে, এখানে কনসেপ্টটা হচ্ছে কাঠের গুঁড়ির পরিবর্তে ওই জায়গাটা, কাঠের গুঁড়িটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তৈরি একটা ওই আকারের জিনিস ভাবো, কাঠের গুঁড়িটা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে তৈরি ওই রকম একটা দেখতে, আর যে লিকুইডটা দিয়ে সেটা ভেসে ভেসে যাচ্ছিল সেটা হচ্ছিল ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং লিকুইড। মানে প্লেন লিকুইড কাঠের গুঁড়িটাকে যেভাবে ভাসতে ভাসতে নিয়ে যাবে, আমার যদি লিকুইডটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং হয় তাহলে সেটাও ওই কাঠের গুঁড়ির শেপের ম্যাগনেটিক ফিল্ডটাকে ওইভাবেই নিয়ে যাবে। মানে হচ্ছে এখানে কিন্তু কাঠের গুঁড়িটাকে যেভাবে তুমি চোখে দেখতে পাচ্ছ বা হাতে টাচ করতে পারছো, ম্যাগনেটিক ফিল্ডটাকে ওই রকম শেপের চোখেও দেখতে পাচ্ছ না, কিন্তু হাতও দিতে পারছো না। হাত দিয়ে দিলেও বুঝতে পারবে না, তুমি চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু সেটি এক জায়গা থেকে অন্য জায়গায় ওরকম ভাবে যাচ্ছে। মানে কি, যেন সেই ম্যাগনেটিক ফিল্ডটা কাঠের গুঁড়ির মতন জমে আছে, ম্যাগনেটিক ফিল্ডটা কাঠের গুঁড়ির মতন জমে আছে। সেই ঘটনাটাকেই এটা বলা হচ্ছে, ইন আদার ওয়ার্ডস উই সে দ্যাট ম্যাগনেটিক লাইন অফ ফোর্স আর ফ্রোজেন ইন দ্য ফ্লুইড। মানে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স যেটা সেই ছবিতে আঁকতে এরকম এরকম করে, সেটা যেন ফ্লুইডে জমে আছে, ফ্লুইডে জমে আছে। এই লাস্ট লাইন দিয়ে সালে বহুবার কোশ্চেন এসেছে, সালে বহুবার কোশ্চেন এসেছে। আমি কোশ্চেন পেপার দিয়ে তোমাদের এগুলো ডিসকাস করে দেবো। কারোর কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো। কারোর কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো। পুরোপুরি না বুঝতে পারলেও আশা করি কিছুটা তো বুঝতে পেরেছো। কোনখানটা বুঝতে পারোনি বলো, আমি আবার সেই জায়গাটা বোঝাবো। বলো। কি সব উল্টো পাল্টা থিওরেম পড়ছো বলো, ভেবে দেখেছো তোমরা? ভেবে দেখেছো? তুমি তোমার হাতের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, তোমার হাতের কাছে যে অ্যান্ড্রয়েড ফোন আছে, তার মেমোরিতে 1 GB 2 GB এরা মেমোরি ভাগ করা হয়, ইউনিট দিয়ে মাপা হয়। সেটা সে কোশ্চেন আমি যাচ্ছি না। আমার কোশ্চেন হচ্ছে, বড় বড় হাজার পাতার বই তুমি ডাউনলোড করে রেখে দিয়েছো ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে, ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে ডাউনলোড করে রেখে দিয়েছো হাজার হাজার জিনিস ওখানে আছে। এত কিছু জিনিস ওই অ্যান্ড্রয়েডের ভিতরে আছে, ফোনের ভিতরে। তার যদি প্রিন্ট আউট নাও, হার্ড কপি নাও, হার্ড কপি যদি নাও, তাহলে তুমি যে ঘরটা পড়াশোনা করছো সেই ঘরটা ভর্তি হয়ে যাবে, যে ঘরটা পড়াশোনা করছো সেই ঘরটাই ভর্তি হয়ে যাবে। পড়তে পড়তেই ব্যাটারি শেষ হয়ে গেল, পড়তে পড়তে ব্যাটারি শেষ হয়ে গেল। ওই যে ভিতরে যে হাজার হাজার পাতার বইগুলো ডাউনলোড করে রেখেছো, কত কত কিছু ইনফরমেশন ডাউনলোড করে রেখেছো, আর তোমার ব্যাটারিটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেইগুলো কি চলে যাচ্ছে? ইয়েস অর নো?
তোমার ফোন থেকে সেইগুলো কি চলে যাচ্ছে? ইয়েস অর নো? কেউ একজন অ্যান্সার দাও। না, না। তা সেইগুলো কোথায় ছিল, কোথায় থাকছে? ওটার হার্ড ডিস্কের ভেতরে ফোনের। হার্ড ডিস্কের ভিতরে থাকছে, তা দেখতে পাচ্ছ তাকে আছে চোখের না। সামনে? না। না, সেটাই হচ্ছে ফ্রোজেন ইন দা ফুইল। ওইটাই হচ্ছে জমে আছে ওখানে, চোখেও দেখতে পাচ্ছ না, কোনো কিছুই না, কিন্তু কারেন্ট নামক জিনিসটি যখন এলো তখনই সে তোমার চোখের সামনে ভেসে উঠল। অ্যান্ড্রয়েড ফোনের মেন ওই অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার অ্যালবেন্স ওয়েভ। অ্যালবেন্স ওয়েভ থেকে যাচ্ছে, ফ্রোজেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, চোখের সামনে কি দেখছি? আমি পড়াচ্ছি, আমার ডাইনিং এ একটা ইলেকট্রিক ঘড়ি আছে, তাতে লেখা আছে 19/6/2021, লাল ইয়ে দিয়ে, ওইগুলো সবারই বাড়িতে আছে। তার নিচে লেখা আছে ডেটটা, তার নিচে টাইম 11:20:14:15 বাজছে, আর তার নিচে টেম্পারেচার 21, লাল দাগ দিয়ে জল জল করে চলছে। আমার যদি কারেন্ট অফ হয়ে যায় আমি ওগুলো দেখতে পাচ্ছি না, আবার কারেন্ট এলে আবার জ্বলে উঠছে। তার মানে সে তো ওইখানে ফ্রোজেন থেকে গেছে, ওখানে সে ফ্রোজেন থেকে গেছে। ওখানে তোমার, আমি যেটা কনসিডার করছি, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ফ্লুইডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটা ওইভাবে ফ্রোজেন থেকে যাচ্ছে। এখানে ওই রকম ওরা সিস্টেম করেছে, সে ফ্লুইড মানে জল বা ইলেকট্রিক কন্ডাক্টিং, নিশ্চয়ই ওখানে ইলেকট্রিকের ব্যাপার আছে, তারা ওইটাকে ওইভাবে ফ্রোজেন রেখে দিচ্ছে। ফেরারোস ল অফ আইসোরোটেশন, সব এগুলো পর এইখান থেকে কিন্তু 2-3টে কোশ্চেন আসে, বলে দিচ্ছি। ফেরারোস ল অফ আইসোলেশন, as a consequence of Alban's theorem, we একবার পরে state and prove Farade's laws of isolation বলে দিচ্ছি। As a consequence of Alban's theorem, we consider the motion of a rotating conducting fluid permitted by a magnetic field. Such type of problem are of great interest in astrophysics. Suppose a star of high electrical conductivity possesses a magnetic field and it rotates non-uniformly about z-axis with angular velocity omega. আমাদের ধর্ম যাই হোক না কেন, পৃথিবীর সব ধর্মেই কি বলা আছে, তুমি যদি পৃথিবীতে সৎকর্ম করো, উপরওয়ালা তোমাকে সেই রকম ভাবে পুরস্কার করবে মৃত্যুর পর। সব ধর্মেই আছে। তুমি যখন একটু বুঝেছো, একটু যখন পড়াশোনা করেছো, তখন তুমি ঈশ্বর বিশ্বাস করবে না। উল্টো পাল্টা এইসব বিজ্ঞানের যুগে ওইসব আর চলে না। ওইসব বিজ্ঞানের যুগে চলে না, মানুষ মরলো, শেষ হয়ে গেল, সবকিছু শেষ। কিন্তু সমস্ত ধর্মই বলছে না, তারপরে তোমার স্বর্গ নরক, ইসলামে আমাদের জান্নাত জাহান্নাম সব কিছু আছে। খ্রিস্টান ধর্ম বলো, যাই বলো, যা কিছু, এবং সেখানে এটাই বলা আছে মৃত্যুর পর নাকি হিসাব হবে। তার উপর ইয়ে করে তোমাকে স্বর্গ নরক জান্নাত জাহান্নাম এসব দেওয়া হবে। তুমি হো হো করে হাসলে, এসো না, ভেবে দেখো তোমার অ্যান্ড্রয়েড ফোনের কথা। সেই রকম ভাবে তুমি তোমার নিজেকে ম্যাগনেটিক ফিল্ড ভাবো, এবং তুমি যেখানে বাস করছো সেটা একটা কন্ডাক্টিং ফ্লুইড। তুমি যা যা কর্ম করে যাচ্ছ সব কিন্তু তোমার ফ্রোজেন ইন দা ফ্লুইড হয়ে যাচ্ছে। এইভাবে ভাবো, মানে হচ্ছে তুমি
এই পৃথিবীতে থাকো না থাকো, তোমার যেমন একটা খাতাতে তুমি কিছু লিখে খোঁজে নিন্দা খাতা করে দিলে, এমনি এইখানে প্রমাণ পাচ্ছ অ্যান্ড্রয়েড ফোন বা এইসবের মাধ্যমে খোঁজে নিন্দা ফ্লুইড। আর সেই রকম ভাবে তুমিও নিজেকে ভাবো, তুমি যে যে কর্ম করছো সেইগুলো সবই খোঁজে নিন্দা আর্থ বা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে তোমার সেটা ফ্রোজেন থেকে যাচ্ছে, যার উপর তোমার হিসাব হবে। তাই একটু উপরওয়ালা ঈশ্বর এইসব বিশ্বাস করো, সৎ কাজ করো দুনিয়াতে। Thus the magnetic field of the star can be steady provided that it is symmetrically, এসব বোঝাতে পারবো না তোমাকে, এইখানে জাস্ট দিস ইজ নোন অ্যাজ ফ্যারাডে ল, এটা পড়বে। ক্যালকুলেশনটা তোমার এখানে জাস্ট একটা বোঝাবো আমি তোমায়, হ্যাঁ ক্যালকুলেশনটা এখানে একটা বোঝাবো যে একটা স্টার, সেইটা কি পি আর থিটা জেড পজিশনে এইরকম ভাবে একটা অ্যাক্সিসের সাপেক্ষে ধরো রোটেট করছে। আমি যেটা তোমাকে বোঝাতে পারবো, এসব বড় বড় অ্যাস্ট্রোনমার বুঝতে বোঝাতে পারবে, অ্যাস্ট্রোলজি নিয়ে যারা পড়াশোনা করছে তারা বোঝাতে পারবে, ভাই আরো কিছু অনেক কিছু। আমি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে পি আর থিটা জেড যেন একটা স্টারের পজিশন, সেটা হচ্ছে ও জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে, ও জেড অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরছে। আচ্ছা, এবার এর এখানে স্টেডিলি ঘুরছে, মানে ডেল ডেল টি জিরো। শুধু তাই নয়, let us consider a simple analytic derivation of the above law assuming axial symmetry about z axis, মানে z axis সাপেক্ষে axial symmetry আছে, মানে ডেল ডেল থিটা অ্যাক্সিয়াল সিমেট্রিক থাকলে ডেল ডেল থিটা 0 হয়, ডেল ডেল টি 0 হয়। এইগুলো স্টেডি থেকে ডেল ডেল টি 0 আর অ্যাক্সিয়ালি সিমেট্রি থাকলে ডেল ডেল থিটা 0 হয়, যেখানে আর থিটা জেড সিলিন্ড্রিকাল কোঅর্ডিনেট, আর থিটা জেড সিলিন্ড্রিকাল কোঅর্ডিনেট নেওয়া হয়েছে। দিয়ে আমার বি সমান কি হচ্ছে বি আর 0 বি জেড, এরকম ভাবে তিনটে পার্টে ভাগ করা হচ্ছে। বি আর বি 0 বি জেড এই তিনটে পার্টে ভাগ করা হচ্ছে। আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে ন্যাবলা ডট বি সমান 0, ন্যাবলা ডট বি সমান 0, এই ন্যাবলা ডট বি সমান 0 যদি বি সমান b1 b2 ধরি, তাহলে এই যে যদি বি সমান b1 b2 ধরি, b1 এর ফর্মটাকে এইটা ধরি, b2 ফর্মটা এইটাকে ধরি, তখন আমি ন্যাবলা ডট বি সমান 0 অটোমেটিক্যালি পাবো। আবার বলছি ন্যাবলা ডট বি সমান 0, আমি যদি বি সমান b1 b2 সমান এই 1/r ডেল সাই জেড জেড 0 মাইনাস 1/r ডেল সাই ডেল ধরি, তাহলে আমি ন্যাবলা ডট বি সমান 0 পাবো। মনে করো সেম 3 তে করিয়েছিলাম, সেম 3 তে করিয়েছিলাম স্ট্রিম ফাংশনটা কি ছিল, ন্যাবলা ডট কিউ সমান 0, এই ইকুয়েশন অফ কন্টিনিউটিটাকে স্যাটিসফাই করানোর জন্য ন্যাবলা ডট কিউ সমান 0 এই ইকুয়েশনটাকে অটোমেটিক্যালি স্যাটিসফাই করানোর জন্য তুমি কি ধরেছিলে, একটা ফাংশন সাই ইন্ট্রোডিউস করেছিলে, একটা ফাংশন ইন্ট্রোডিউস করেছিলে ইউ সমান ডেল সাই ডেল ওয়াই আর ভি সমান মাইনাস ডেল সাই ডেল এক্স, তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি ন্যাবলা ডট কিউ অটোমেটিক্যালি 0 হয়েছিল। সাইটাকে বলা হয়েছিল স্ট্রিম ফাংশন, মনে পড়ছে? সেই কনসেপ্ট থেকেই ন্যাবলা ডট বি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে এটা অটোমেটিক্যালি স্যাটিসফাই করবে যদি তুমি এইরকম ধরো 1/r ডেল সাই ডেল জেড আর b2 সমান মাইনাস 1/r ডেল সাই ডেল আই, তখন এই সাই ফাংশনটার নাম হয়ে যায়, ওখানে ছিল শুধু স্ট্রিম ফাংশন ফ্লুইড মেকানিক্সের ক্ষেত্রে,
কিন্তু এখানে তোমার ম্যাগনেটো হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে সেই সাইটাকে বলা হয় ম্যাগনেটিক স্ট্রিম ফাংশন। ম্যাগনেটিক স্ট্রিম ফাংশন। এইবারে ফ্লুইড ভেলোসিটি ভি কোন একটা পয়েন্ট আর থিটা জেডে আমি ধরে নিতে পারি এরকম ফর্ম আর ওমেগা থিটা ডট, আর ওমেগা থিটা ডট। এখানে ওমেগাটা ফাংশন হওয়ার কথা ছিল আর থিটা জেড কমা টি। ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটি ফাংশন হওয়ার কথা ছিল আর থিটা জেড টি। সিমেট্রিক্যাল মোশনের জন্য থিটাটা 0 ইন্ডিপেন্ডেন্ট, মোশনটা স্টেডি হওয়ার জন্য টিটাও ইন্ডিপেন্ডেন্ট। শুধু ওমেগা হয়ে যাচ্ছে আর আর জেড এর ফাংশন। অবভিয়াসলি বিটা টাইমের ইন্ডিপেন্ডেন্ট স্টেডি মোশন বলে। তাহলে ডেল বি ডেল টি সমান ন্যাবলা ক্রস ভি ক্রস বি 0, এটা ডেল বি ডেল টিটা 0 হয়ে যাচ্ছে বাঁ দিকে, এই যে এই জিরোটা লিখছে 1.55, আর ন্যাবলা ক্রস ভি ক্রস বি এইটা শুরু হয়ে যাচ্ছে জি, এটা সমান 0 হয়ে যাচ্ছে। এবার ভি সমান ধরেছো আর ওমেগা থিটা ডট ক্রস বি সমান ধরা আছে 1/r ডেল সাই জে জে 0 মাইনাস 1/r ডেল সাই জে। এই মানগুলো বসিয়ে দিয়ে এইরকম একটা কোয়ান্টিটি পেয়ে যাচ্ছ ভি ক্রস বি। তাহলে ন্যাবলা ক্রস ভি ক্রস বি এরকম 1/h1 h2 h3, এই ক্যালকুলেশন এই জিনিস তোমাদের আমি h1 h2 h3 দিয়ে ব্যাখ্যা করা আছে। h1 h2 h3 দিয়ে এই জিনিসগুলো তোমাদের ব্যাখ্যা করা আছে, খাতাতে দেখো আছে। সেইখান থেকে আমি কিন্তু এই রিলেশনটা লিখেছি, এইবারে এই ক্যালকুলেশনটা অতি ছোট এইরকম চলে এসেছে, দিয়ে এইটাকে কি ফর্মে লিখেছো? জ্যাকোবিয়ান ফর্মে লিখেছো, জ্যাকোবিয়ান ফর্মে। Hence the equation 1.5.5 gives এইটা সমান 0, কারণ কোথা থেকে 1.5.5 ইকুয়েশনটা তো ন্যাবলা এটা সমান 0। এখন ন্যাবলা ক্রস ভি ক্রস বি সমান এই ক্যালকুলেশনটা পেয়েছো, তাহলে 1.5.5 থেকে জ্যাকোবিয়ানের এই মানটাকে 0 পেয়ে যাচ্ছ। তাহলে জ্যাকোবিয়ানের এই মানটা যখন 0 পেয়ে যাচ্ছ, তোমরা কি জানো কোন একটা ফাংশন এফ এক্স কমা ওয়াই, ফাংশনটা দুটো ভেরিয়েবল এক্স কমা ওয়াই, ফাংশনটা হচ্ছে এফ। যদি এক্স আর ওয়াই ইনডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের জ্যাকোবিয়ান নট ইকুয়াল টু 0, জ্যাকোবিয়ান নট ইকুয়াল টু 0। আর যদি ফাংশন এক্স আর ওয়াই ডিপেন্ডেন্ট হয় তাহলে জ্যাকোবিয়ান 0 হয়ে যায়। তাহলে সেই রেসপেক্টে এইখানে ওমেগা সাই ডেল আর জেড এই জ্যাকোবিয়ানটা 0 হয়ে যাচ্ছে। তাই ওমেগা আর সাই এরা ইন্ডিপেন্ডেন্ট নয়, এরা ডিপেন্ডেন্ট। তার মানে আমি লিখতে পারি ওমেগা সমান এফ ফাংশন অফ সাই। এটা একটা অ্যান্সার হতে পারে। আর একটা কি অ্যান্সার হতে পারে, সেটা হচ্ছে কি যে সাই হচ্ছে স্ট্রিম ফাংশন, কিন্তু ওমেগাটা রোটেশন নিয়েছিলাম অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন সেই ওমেগা যদি কনস্ট্যান্ট হয় তাহলেও কিন্তু আমার এই রিলেশনটা হোল্ড করতে পারে। সেই জন্য এখানে দুটো কেসই করা আছে, যে ওমেগা সমান এফ সাই কিংবা ওমেগা ইজ এ কনস্ট্যান্ট অন দ্য সারফেস সাইজ কনস্ট্যান্ট, that is angular velocity is constant over a surface generated by rotation of a line of magnetic force about the axis. Such surfaces are known as isorotational or isotechnial or magnetic stream surface. Any violation of the law cause the line of force to be out along the direction of এত, এসবগুলো আমি বোঝাতে পারবো না। মোটামুটি ক্যালকুলেশন যেটা বুঝিয়েছি এই পর্যন্ত দেখবে একটু। কার কিছু কোশ্চেন বলো? শুনতে পাচ্ছ না গো?
আফরোজা খাতুন শুনতে পাচ্ছ? আফরোজা খাতুন, পূজা গুপ্তা, কেউ তো সাড়া দিচ্ছ না গো। ফ্যারাডেস ল অফ আইসোলেশন বারবার সালে এসেছে, ক্যালকুলেশন পার্ট টাইম বললাম একটু বোঝাতে পারবো। নেক্সট দেখো, আজকে আর হবে না, মাথায় আর ধরবে না, কালকে আবার এইখান থেকে পড়াবো ম্যাগনেটিক বডি ফোর্স। কারো কিছু জিজ্ঞাসা করা থাকলে করো। বেশ, এটা করে দিচ্ছি, ম্যাগনেটিক বডি ফোর্স এটা করে দিচ্ছি, এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে শুধু, সেই জন্য আমি করে দিচ্ছি। ম্যাগনেটিক বডি ফোর্স, এইসব ইকুয়েশন গুলো আগেই পেয়েছো, মিউ জে সমান ন্যাবলা ক্রস বি, জে সমান ন্যাবলা ক্রস এইচ, এইসব ইকুয়েশন গুলো। এবং এই ইকুয়েশনটা নিশ্চয়ই মনে আছে, নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশন। এটা যেটা লেখা আছে সেটা হচ্ছে নেভিয়ার-স্টোকস ইকুয়েশন অফ মোশনের ফুল ফর্মটা লেখা হোয়াটসঅ্যাপে ব্যাখ্যা করে ছবি তুলে পাঠিয়ে দেবে, ক্যালকুলেশনটা দেখিয়ে দেবে, পরিষ্কার ভাবে ক্যালকুলেশন দেখে তুমি এটা পাঠাবে, সবারই সুবিধা স্যার হবে। ওই 1/ρ দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিয়ে হ্যাঁ 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 হ্যাঁ, এই ক্যালকুলেশনটা তুমি একটু পাঠিয়ে দেবে সবাইকে। ওকে, আর কার কিছু, আর কেউ জিজ্ঞাসা করবে? সব নোটগুলো যেভাবে দিচ্ছি পরিষ্কার লিখে নেবে, পরপর দিয়ে যাচ্ছি, দেখো আশা আশা করছি অসুবিধা হবে না। আসলে তোমাদের মেকানিক্সটা অ্যাপ্লাই নিয়ে পড়তে গেলে একটু ভালো করে পড়তে হবে, সেই জন্য নোটগুলো যতটা পারবে ক্লিয়ার করে রাখবে। ওকে, থ্যাংক ইউ।